আসসালামু আলাইকুম। আজকে আমরা রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম বা রাস সিস্টেম নিয়ে আলোচনা করব। আচ্ছা, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটা মূলত আমাদের দেহের একটা নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেম। যেই সিস্টেমটা আমাদের যখন কোনো কারণে ব্লাড প্রেশার কমে যায় তখন অ্যাক্টিভেটেড হয়। তাহলে তার কাজ কি? তাহলে যেহেতু সে একটা নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেম, সে সবসময় চেষ্টা করবে আমাদের নর্মাল হোমিওস্টেসিস মেনটেন করার জন্য। অর্থাৎ আমার ব্লাড প্রেশার কমে গেছে, সে চেষ্টা করবে আমাদের ব্লাড প্রেশারকে নর্মালে আনার জন্য। তাহলে আসো দেখি রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম বা রাস সিস্টেমটা কিভাবে কাজ করে। তো রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম এটা মূলত আমাদের কয়েকটা অর্গানের সাথে রিলেটেড। তাহলে সেই অর্গানগুলো যদি আমি একটু দেখি, তাহলে এখানে আমাদের কিডনি রিলেটেড থাকবে, কিডনি, লিভার রিলেটেড থাকবে, লিভার, লাংস রিলেটেড থাকবে, তারপরে এর সাথে আমাদের সিএনএসও মোটামুটি রিলেটেড থাকবে। তাহলে আমাদের কিডনি, লিভার, লাংস, সিএনএস এবং ব্লাড ভেসেল যারা আছে তারা তো অবশ্যই থাকবে। ব্লাড ভেসেলগুলো এরা রিলেটেড। তাহলে ঘটনা কি ঘটে দেখো। তাহলে প্রথমেই ধরো কোনো একজন ব্যক্তি কোনো অ্যাক্সিডেন্ট করছে বা কোনো ব্লিডিংয়ের কারণে তার ব্লাড প্রেশার কমে গেছে বা ব্লাড তার শরীর থেকে যেহেতু অনেক পরিমাণে ব্লাড বের হয়ে গেছে, স্বভাবতই তার কী হবে, ব্লাড প্রেশার কমে যাবে। আর যখনই ব্লাড প্রেশার কমে যাবে তখনই আমার কি রাস সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে। তাহলে দেখো আমি একটু এখানে যদি একটা ফিগার আঁকানোর চেষ্টা করি ঘটনাটা বোঝার জন্য। তাহলে এটা হলো একজন মানুষ যার এটা তার সার্কুলেশন, এটা হলো তার সার্কুলেশন। তো সার্কুলেশনে তার কি হয়েছে, ব্লাড প্রেশার কমে গেছে বা ব্লাড কমে যাওয়ার কারণে তার ব্লাড প্রেশারটা কমে গেছে। এখন যখনই তার ব্লাড প্রেশার কমে যাবে, এইদিকে আমি ধরি তার এখানে ছিল তার কিডনি, এটা তার কিডনি, কিডনি। এখন যখন তার সার্কুলেশন কমে যাবে তখন আমার এই কিডনি সার্কুলেশন থেকে আমাদের কিডনিতে ব্লাড ফ্লোটা কি বেশি হবে না কম হবে? তাহলে কিডনিতেও আমার ব্লাড ফ্লো কমে যাবে, কারণ আমার কি শরীরে ব্লাড কম, ব্লাড ফ্লো টু কিডনি এটা রিডিউস করবে। এখন যখন আমার কিডনিতে ব্লাড ফ্লো কমে যায় তখন আমার কিডনির ভিতরে আমাদের কি আছে, নেফ্রনগুলো আছে। তো যেহেতু কিডনির কার্যকরী এককে আমরা নেফ্রন বলি, তো এই নেফ্রনগুলোর ভিতরে কি ঘটবে সেটা আমাকে একটু বুঝতে হবে। দেখো তাহলে এখন আমি কিডনির একটা নেফ্রনকে এখানে আঁকানোর চেষ্টা করব। দেখবো আমরা যখন আমার কিডনির ভিতরে বা নেফ্রনের ভিতরে ব্লাড ফ্লো কমে যায় বা মানে ব্লাড সার্কুলেশন কমে যায় তখন কি ঘটনা ঘটে। দেখো এখানে যদি আমি একটা নেফ্রন আঁকাই, তাহলে এটা হলো আমার মূলত একটা নেফ্রন। ঠিক আছে, এটা মোটামুটি একটা নেফ্রন। তাহলে এখানে আমার কি আছে, সার্কুলেশন আছে, এখানে আমার সার্কুলেশন। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি। দেখো তাহলে আমার যখন নেফ্রনে আমি জানি কি হয়, এখানে সার্কুলেশন থেকে আমাদের ব্লাড আসবে। ব্লাড কিসের মাধ্যমে আসে, আমার বিভিন্ন রেনাল আর্টারির মাধ্যমে আসবে। আইসা এখানে আসে আমাদের কি হবে, এই যে যখন নেফ্রন এসে আসবে, নেফ্রনের সাপ্লাই দিবে কে, আমার এফারেন্ট আর্টারিউল, এফারেন্ট আর্টারিউল। তাহলে আমি ধরি এইটা হলো আমার সেই এফারেন্ট আর্টারিউল, এফারেন্ট আর্টারিউল, এফারেন্ট আর্টারিউল আইসা এখানে কি হবে, অনেকগুলা এফারেন্ট আর্টারি ছোট ছোট ক্যাপিলারিতে বিভক্ত হবে। বিভক্ত হওয়ার পরে সে এখান থেকে বের হয়ে যাবে কি, ইফারেন্ট আর্টারি হিসেবে। তাহলে ইফারেন্ট আসলো, এফারেন্ট বের হয়ে গেল কি হিসেবে, ইফারেন্ট। এফারেন্ট। এখন এই যখন আমার এফারেন্ট আর্টারিউলের মধ্যে আমার ব্লাড ফ্লো কমে যায়, দেখো এফারেন্ট আর্টারিতে আমরা জানি এখানে কি থাকবে, অনেকগুলো স্মুথ মাসল থাকবে। এখন স্মুথ মাসলগুলো আমার যে এফারেন্ট আর্টারিউল বা এখানে যে স্মুথ মাসলগুলো থাকে, এইগুলো একদম স্পেশাল টাইপ অফ স্মুথ মাসল। তাদেরকে কেন আমি স্পেশাল টাইপ বলতেছি, যখন এইখানে আমার আর্টারিউলের বা আমার এফারেন্ট আর্টারিউল এর মধ্যে আমার ব্লাড প্রেশার কমে যায় বা ব্লাড ফ্লু কমে যায়, তখন এইখানে যে স্মুথ মাসলগুলো আছে এই স্মুথ মাসলগুলো কী করতে পারে, ওই জিনিসটা বুঝতে পারে। অর্থাৎ এই স্মুথ মাসলগুলা আমাদের এক ধরনের ব্লাড প্রেশার মেজারিং ডিভাইস রূপে কাজ করে। অর্থাৎ আমি এখান দিয়ে ব্লাড আসতেছে, এখান দিয়ে যদি ব্লাড আসে, ব্লাড কতটুকু আসতেছে
এই সেলগুলা, এখানে যে সেলগুলো আছে তারা বুঝতে পারে। এখন এই যে সেলগুলা যারা বুঝতে পারে, আমরা জানি এদের যারা ব্লাড প্রেশার বুঝতে পারে সেল, তাদেরকে আমরা ব্যারোরিসেপ্টর বলতেছি। তো এই যে অ্যাফারেন্ট আর্টারিওলের যে স্মুথ মাসল সেলগুলো আছে, এরা এক ধরনের ব্যারোরিসেপ্টর হিসেবে কাজ করে। এই গ্রুপ অফ যে সেলগুলা, এই সেলকে আমরা আলাদা একটা নাম দিতেছি, যেটার নাম কি হলো পলকিসেন সেল। তাহলে পলকিসেন সেল জিনিসটা কি? পলকিসেন সেল হইলো আমার অ্যাফারেন্ট আর্টারিউলের মধ্যে স্মুথ মাসলের কিছু সেল, যেই সেলগুলা আমার বেরোরিসেপ্টর হিসেবে কাজ করে। অর্থাৎ আমার নেফ্রনের ভিতরে ব্লাড ফ্লু কীরকম, কম আসতেছে না বেশি আসতেছে, এটা তারা মেজার করতে পারে। এই সেলগুলাকে আমি বলতেছি হলো পলকিসেন সেল। এখন যখন এইখান দিয়ে আমার অ্যাফারেন্ট আর্টারিউল দিয়ে ব্লাড প্রেশার কম আসবে, তখন এই পলকিসেন সেলগুলা কি করবে, একটা স্পেশাল টাইপ অফ এই পলকিসেন সেলগুলা তখন আমাদের কি করবে, আমাদের সার্কুলেশনে আমাদের রেনিন সিক্রেশন করবে। কি সিক্রেশন করবে? রেনিন। তাহলে রেনিন কখন সিক্রেশন হইলো? যখন আমার শরীরে ব্লাড কমে গেছে, তখন আমার ব্লাড প্রেশার কমে গেছে, ফলে আমার অ্যাফারেন্ট আর্টারিওলের মধ্যে আমার কম পরিমাণে ব্লাড আসতেছে। যখন কম পরিমাণে ব্লাড আসতেছে, তখন পলকিসেন সেলগুলো আমাকে বুঝতে পারছে যে আমার কি হয়েছে, অ্যাফারেন্ট আর্টারিওলের ভিতরে ব্লাড কমে গেছে, তখন সেইখান থেকে কি সিক্রেট করবে, রেনিন সিক্রেশন করবে। এখন এই যে রেনিন সিক্রেশন করবে, তাহলে আমার রেনিন আসলো। এখন দেখো এই যে আমার অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে যখন ব্লাডগুলো আসতেছিল, সেখানে আইসা কিছু পরিমাণ ব্লাড কি হবে, আমার গ্লোমেরুলার ফিল্ট্রেট হবে। অর্থাৎ আমরা জানি গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে প্রতি মিনিটে 120 ml ব্লাড এখান থেকে ফিল্ট্রেশন হবে। এখন যখন এখানে 120 ml ব্লাড আসবে, এখন এখান দিয়ে ব্লাড আসবে, ব্লাড এসে ব্লাড এই দিক দিয়ে যাবে, এদিকে যাওয়ার সময় কিছু পরিমাণে এই দিক দিয়ে রিঅ্যাবজর্ব হবে, এদিক দিয়ে রিঅ্যাবজর্ব হবে, এই দিক দিয়ে রিঅ্যাবজর্ব হবে। এখন আমার যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই যে এটাকে আমি যদি ধরি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ভিতরে আমার কিছু স্পেশাল সেল থাকে। এই স্পেশাল সেলগুলোকে আমরা বলি হলো মেকুলা ডেন্সা সেল। এদেরকে আমরা কি বলি? মেকুলা ডেন্সা সেল। এটা যদি হয় আমাদের মেকুলা ডেন্সা, তাহলে আমি এটাকে এমডি দ্বারা প্রকাশ করি, এম ডি, মেকুলা ডেন্সা। এই মেকুলা ডেন্সা সেল যখন আমার এই দিক দিয়ে ব্লাড আসে, এই ব্লাডের সাথে সাথে কি আসে, সোডিয়াম আসে। তো এই সোডিয়ামকে সেন্স করতে পারে, অর্থাৎ এই মেকুলা ডেন্সা সেলগুলা কেমোরিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে আমার এইখানে আমার অ্যাফারেন্ট আর্টারিওলের মধ্যে ছিল হলো বেরোরিসেপ্টর, আর এখানে আমার নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে আছে হলো কেমোরিসেপ্টর। অর্থাৎ এই কেমোরিসেপ্টরগুলো কি করতে পারে, সোডিয়ামকে বুঝতে পারে। অর্থাৎ আমার যে ব্লাড আসলো, এই ব্লাডের মধ্যে কি পরিমাণ সোডিয়াম আছে এইটা বুঝতে পারে হলো এই মেকুলা ডেন্সা সেলগুলো। এখন দেখো আমার যদি ব্লাড ফ্লু কমে যায়, তাহলে অ্যাফারেন্ট আর্টারিওল দ্বারা ব্লাড আসবে কম, ফলে আমার কি জিএফআর 120 ml হবে। আমার যখন ব্লাড ফ্লু বেশি ছিল, তখন আমার যেই পরিমাণ জিএফআর ছিল, এখন আমার ব্লাড ফ্লু যদি কমে যায়, অর্থাৎ আমার ব্লিডিং হয়েছে এই কারণে ব্লাড ফ্লু কমে গেছে, ফলে আমার জিএফআর কমে যাবে। আর জিএফআর যদি কমে যায়, তাহলে আমার এই দিক দিয়ে আমার নেফ্রনের মধ্যে দিয়ে ব্লাড ফ্লু কমে যাবে, ফলে আমার এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যে মেকুলা ডেন্সা সেল আছে, এইখানেও কি ব্লাড ফ্লু কমে যাবে। আর যদি ব্লাড ফ্লু কমে যায়, তাহলে ওইখানে কি থাকবে, সোডিয়াম কম পরিমাণে থাকবে। তখন এই মেকুলা ডেন্সা সেলগুলো বুঝতে পারবে যে এখানে কি আছে, সোডিয়াম কম আছে। ফলে যখন সে সোডিয়াম কম আছে বুঝতে পারবে, তখন মেকুলা ডেন্সা সেল থেকে সে দুইটা জিনিস রিলিজ করবে, একটা হলো নাইট্রিক অক্সাইড, আর একটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করবে। এই নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাগ্ল্যান্ডিন যায় কি করবে, আমার এই যে নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাগ্ল্যান্ডিন যায় আমার এইখানে পলকিসন সেল যে গ্রুপটা ছিল, এদেরকে স্টিমুলেট দিবে আরও রেনিন সিক্রেশন করার জন্য। অর্থাৎ আমার একে তো আমার প্রথমে ব্লাড ফ্লু কম, এই কারণে পলকিসন সেল থেকে রেনিন আসতেছিল। আবার জিএফআর কমে যাওয়ার কারণে আমার কেমোরিসেপ্টর যেখানে আছে, তারা নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজের মাধ্যমে এই পলকিসন সেলকে আরও স্টিমুলেট করবে, আরও ধাক্কাবে যে তুমি কি আরও বেশি পরিমাণে কী করো, রেনিন সিক্রেশন করো। তার মানে আগে যেই পরিমাণ রেনিন সিক্রেশন হইতেছিল, এখন রেনিনের পরিমাণ কী হয়েছে, আরও বাইরে গেছে। এখন আরেকটা, এখন যখন আমার ব্লাড ফ্লু, এর পাশাপাশি আমাদের শরীরে আরেকটা ঘটনা ঘটবে। দেখো এখন আমার ব্লাড ফ্লু কমে গেছে, তাহলে ব্লাড ফ্লু যদি কমে যায়, তাহলে এটা যদি হয় আমার ক্যারোটিড সাইনাস, তাহলে এটা যদি হয় আমার ক্যারোটিড সাইনাস, তাহলে ক্যারোটিড সাইনাসে কি ব্লাডের পরিমাণ কি কমে যাবে না? তাহলে আমার যদি ব্লাড ফ্লু কমে যায়, তাহলে ক্যারোটিড সাইনাসেও কি হবে, ব্লাডের পরিমাণ কমে যাবে। আর যদি ক্যারোটিড সাইনাসে ব্লাড ফ্লু কমে যায়, তখন ক্যারোটিড সাইনাস আমার মস্তিষ্কে কি একটা স্টিমুলেশন পাঠাবে যে কি হয়েছে, আমার শরীরে কি ব্লাড কমে গেছে। তখন আমার ক্যারোটিড সাইনাস যখন মস্তিষ্কে স্টিমুলেশন পাঠাবে যে আমার ব্লাড ফ্লু কমে গেছে, সরি,
তো যখন আমার ক্যারোটিড সাইনাসে যখন ব্লাড ফ্লো কমে যাবে তখন এরা কী করবে, মস্তিষ্কের ভিতরে একটা স্টিমুলেশন পাঠাবে। মস্তিষ্ক হয়, আচ্ছা মস্তিষ্ক, আচ্ছা এটা হলো মস্তিষ্ক, ধরে নাও এটা মস্তিষ্ক। তো এখানে তারা কী করবে, একটা স্টিমুলেশন পাঠাবে যে আমার কী হয়েছে, ব্লাড ফ্লো কমে গেছে। তখন মস্তিষ্কের আমার সিম্প্যাথেটিক যে অ্যাক্টিভিটিটা স্টিমুলেটেড হবে, এইখান থেকে আমার সিম্প্যাথেটিক আউটফ্লোটা বেড়ে যাবে। আর যখন এই সিম্প্যাথেটিক আউটফ্লো বেড়ে যাবে তখন আমার এই যে আমরা মেকুলা ড্যান্সার সেল বললাম এবং আমরা পলকিসেন সেল বললাম, এই পলকিসেন সেলের মধ্যে আমাদের সিম্প্যাথেটিক কিছু রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হবে, ফলে তারা কি করবে, এরা যায় সিম্প্যাথেটিক রিসেপ্টরকে স্টিমুলেটেড করবে, যে সিম্প্যাথেটিক রিসেপ্টরগুলো যায় আবার আমার এই পলকিসেন সেলগুলোকে স্টিমুলেট করবে আরও বেশি পরিমাণে রেনিন সিক্রেশনের জন্য। তার মানে এখন আমার 3টা কারণে রেনিন সিক্রেশন হইতেছে। 1 নাম্বার, আমার কি হচ্ছে, এফারেন্ট আর্টারিওলের মধ্যে ব্লাড ফ্লো কমে গেছে। এফারেন্ট আর্টারিওলের মধ্যে যখন ব্লাড ফ্লো কমে যাবে তখন আমার পলকিসেন সেল থেকে রেনিন সিক্রেশন হবে। 2 নাম্বার কি করতেছে, 2 নাম্বার আমার এই যে নেফ্রনের ভিতর দিয়ে আমার যে কেমোরিসেপ্টর আছে, এখানে মেকুলার ড্যান্সার সেল, এই মেকুলার ড্যান্সার সেলের মধ্যে ব্লাড ফ্লো কমে যাচ্ছে। আর যখন এখানে ব্লাড ফ্লো কমে যাবে তখন এখানে সোডিয়াম কমে যাবে, সে বুঝতে পারবে যে আমার ব্লাড ফ্লো কমে গেছে, সে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং নাইট্রিক অক্সাইড রিলিজের মাধ্যমে আমার পলকিসন সেলকে অ্যাক্টিভেট করবে যে আরও বেশি পরিমাণে রেনিন সিক্রেশন করো। আবার ব্লাড ফ্লো কমে যাওয়ার সাথে সাথে আমার ক্যারোটিড সাইনাসেও ব্লাড ফ্লো কমে যাচ্ছে, আর ক্যারোটিড সাইনাস যায় আমার মস্তিষ্ককে স্টিমুলেট দিবে, এই মস্তিষ্ক যায় আবার কী করবে, আমার এখানে পলকিসন সেলকে বলবে তুমি কী করো, আরও বেশি পরিমাণে কী করো, রেনিন সিক্রেশন করো। এখন আমার দেহে কি অনেক বেশি পরিমাণে রেনিন সিক্রেশন হয়ে গেছে, অর্থাৎ আমার নর্মালের থেকে বেশি পরিমাণে রেনিন এখন আমার কোথায় আছে, ব্লাডের মধ্যে আছে। এখন ঘটনা কি করবে, এই যে রেনিন সিক্রেশন হইলো, এই রেনিনটা আমার কিডনি থেকে, ধরো এটা আমার নেফ্রন, ঠিক আছে, তাহলে এখানে নেফ্রন আমি এটা ধরে নিলাম, নেফ্রন থেকে এখন এই রেনিনটা কোথায় চলে যাবে, আমার সার্কুলেশনে চলে যাবে, সরি। তাহলে এই নেফ্রন থেকে আমার রেনিনটা কোথায় আসবে, সার্কুলেশনে আসবে। তাহলে এটা ধরি আমি সার্কুলেশন। তাহলে রেনিনটা, এটা রেনিন সার্কুলেশন আসবে। এখন এই রেনিন যখন সার্কুলেশন আসবে, দেখো এখানে যদি আমরা জানি আমাদের লিভার অনবরত আমাদের শরীরে কি করতেছে, প্লাজমা প্রোটিন তৈরি করতেছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিভারটা একটু আঁকাই, তাহলে এটা হলো আমাদের সেই লিভার। এই লিভার কি করতেছে, অনবরত আমার প্লাজমাতেই প্রোটিন দিতেছে, তার মধ্যে একটা প্রোটিনের নাম হলো এনজিওটেনসিনোজেন। এনজিওটেনসিনোজেন মানে আমার এই এনজিওটেনসিনোজেন আমার কোথায় ছিল, আমার প্লাজমাতেই ছিল, কিন্তু এনজিওটেনসিনোজেন হলো ইনঅ্যাক্টিভেট ফর্ম, এটা এখন কোনো ফাংশন করতে পারতেছে না। যখন আমার এই কিডনি থেকে রেনিন সিক্রেশন বাইরে গেছে, এই রেনিনটা আমার সার্কুলেশন আসবে, সে আসার পরেই এনজিওটেনসিনোজেনকে সে কি করবে, এনজিওটেনসিনোজেন এর উপর কাজ করবে কে, রেনিন, এর উপর কাজ করবে হলো আমার রেনিন। তো রেনিন এনজিওটেনসিনোজেনের উপর কাজ করিয়া এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-এ কনভার্ট করবে। এনজিওটেনসিনোজেনকে কি করবে, এনজিওটেনসিন 1-এ কনভার্ট করবে। এখন দেখো এই যে যেহেতু আমার এখানে, তাহলে এই এনজিওটেনসিনটা এখন কিসে কনভার্ট হলো, এনজিওটেনসিন 1-এ কনভার্ট হয়ে গেছে। এখন যেহেতু এটা সার্কুলেশন, সে সার্কুলেশনের মাধ্যমে এই এনজিওটেনসিন 1 কোথায় যাবে, এনজিওটেনসিন 1 চলে যাবে হলো আমাদের লাংসে। তাহলে এখানে যদি আমার লাংস হয়, তাহলে এটা হলো আমার লাংস। তো এনজিওটেনসিনটা এখন লাংসে আসবে, লাংসে আসার পরে লাংসের যে আমার সার্কুলেশন আছে, লাংসে অর্থাৎ পালমোনারি আর্টারি, তো পালমোনারি আর্টারির যে এপিথেলিয়াম না, তো এন্ডোথেলিয়াম বলবো। তো পালমোনারি আর্টারির এন্ডোথেলিয়াম সেল থেকে আমাদের একটা এনজাইম রিলিজ হয়। ধরো এটা যদি পালমোনারি আর্টারি হয়, আমি এটা বলি, তাহলে এটা পালমোনারি আর্টারি, এখানে কি আছে, এন্ডোথেলিয়াম সেলগুলো আছে, এই এন্ডোথেলিয়াম সেল থেকে আমার একটা এনজাইম নিঃসৃত হয়, যাকে আমরা বলি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তাহলে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম কোথা থেকে রিলিজ হচ্ছে, পালমোনারি আর্টারির এন্ডোথেলিয়াম সেল থেকে। এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা আমার এনজিওটেনসিন 1-এর উপর কাজ করবে। তার উপর এনজিওটেনসিন 1, তখন সে এনজিওটেনসিন 1-এর উপর কাজ করে এই এনজিওটেনসিন 1-কে কনভার্ট করবে হলো এনজিওটেনসিন 2-তে।
এনজিও এনজিওটেনসিন 2। এই যে এনজিওটেনসিন 2 সে মূলত আসল কাজটা করবে। তাহলে আমার এখন ব্লাডের ভিতরে কি আছে? এনজিওটেনসিন 2 আছে। এই এনজিওটেনসিন 2টাই মূলত আমাদের ব্লাড প্রেশার মেনটেন করবে। তো পুরা প্রক্রিয়াটা যদি আমরা প্রথম থেকে বলি, তাহলে দেখো, প্রথমেই আমরা একটু এখন ফিগার আঁকাবো না, জাস্ট একটু বলবো। প্রথমে আমার কারো ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে আমার ব্লাড ফ্লো কমে যাবে কিডনিতে। এখন কিডনিতে যদি ব্লাড ফ্লো কমে যায়, তাহলে কিডনির যে নেফ্রন আছে এখানে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তো নেফ্রনের এফারেন্ট আর্টারিওলের মধ্যে ব্লাড ফ্লো কমে যাবে। এই নেফ্রনের এফারেন্ট আর্টারিওলের মধ্যে কিছু স্মুথ মাসল সেল আছে, যাদেরকে আমরা বলতেছিল পলকিসেন্স সেল। এই পলকিসেন্স সেলগুলো বুঝতে পারবে যে তার ব্লাড ফ্লো কমে গেছে, ফলে সে কী করবে? রেনিন সিক্রেশন করবে। আচ্ছা, এখন যখন আমার ব্লাড ফ্লো কমে যাবে, ব্লাড ফ্লো কমে গেলে জিএফআর কমে যাবে, ফলে আমার ডিস্টাল কনভলিউটেড টিউবুল অফ নেফ্রনে আমার কী হবে? ব্লাড ফ্লোটা কমে যাবে। আর ডিস্টাল কনভলিউটেড টিউবুল অফ নেফ্রনে আমাদের কি থাকে? সোডিয়াম সেন্সিং কিছু সেল থাকে, যাদেরকে আমরা বলি ম্যাকুলা ডেন্সা সেল। এখন ম্যাকুলা ডেন্সা সেলে কি আসবে? সোডিয়াম কমে গেছে, ফলে ম্যাকুলা ডেন্সা সেল আবার পলকিসন সেলকে কি করবে? অ্যাক্টিভেট করবে যে তুমি আরও বেশি পরিমাণে কী করো? রেনিন সিক্রেশন করো। এখন এই রেনিন সিক্রেশন হচ্ছে, এর পাশাপাশি আমাদের কি হবে? ক্যারোটিড সাইনাসের ভিতরেও ব্লাড প্রেশার কমে যাবে, ফলে ক্যারোটিড সাইনাস আমার মস্তিষ্কে যায় আমার কি করবে? স্টিমুলেশন করবে, ফলে সিম্পেথেটিক যে স্টিমুলেশন এইটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হবে? রেনিন সিক্রেশন বাড়তেছে। কোথায়? ব্লাডের ভিতরে। এখন ব্লাডের ভিতরে যখন রেনিন আসবে, রেনিন আইসা দেখবে ব্লাডের ভিতরে কি আছে? এনজিওটেনসিনোজেন আছে। সে আইসা কি করবে? এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-এ কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, এখন এই এনজিওটেনসিন 1 যখন আমার লিভারে যাবে, এনজিওটেনসিন 1 যখন আমার লাংসে যাবে, লাংসের এন্ডোথেলিয়াম থেকে আমার কি আসছিল? এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম আসতেছিল, সে আইসা এনজিওটেনসিন 1-কে এনজিওটেনসিন 2-তে কনভার্ট করবে। এই ছিল মূলত আমাদের এনজিওটেনসিন 2। এখন আসো এনজিওটেনসিন 2 কোথায় কাজ করবে? দেখো, এনজিওটেনসিন 2 কোথায় কাজ করবে এটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের পুরা সার্কুলেটরি সিস্টেমে। দেখো, তাহলে এখানে যদি আমি দেখি, এটা হলো আমার, এইটা আমার লেফট, ধরো এটা আমার লেফট হার্ট। ঠিক আছে, এটা আমার লেফট হার্ট, এইদিকে আমি আমার রাইট হার্টটা আঁকানোর চেষ্টা করি। এটা হলো আমার লেফট হার্ট। তো ভালো ফিগার হচ্ছে না, মানে ফিগারই হচ্ছে না, সরি এই জন্য। তাহলে এটা আমি ধরলাম হলো কি হার্ট? লেফট। তাহলে লেফট হার্ট। আচ্ছা, এইদিকে আমি রাইট হার্টটা একটু আঁকাবো। আচ্ছা সরি, আমি এটা বাদ দেই, এটা খুব একটা মানানসই ফিগার হয় নাই। আচ্ছা যাই হোক, দেখো আমি মাঝখানে হার্টটা আঁকাই, এটা আমাদের হার্ট। ঠিক আছে, ধরে নিই এটা আমার হার্ট, হার্টের এই যে 4টা চেম্বার আঁকাই দিলাম। ঠিক আছে, তাহলে 4টা চেম্বার আঁকাইলে আমার এই দিক থেকে যাচ্ছে কি? এইদিকে আমি ধরলাম আমার ভেনাস সিস্টেমটা আছে। হ্যাঁ, তাহলে এইদিকে আমি ধরলাম কি আছে? আমাদের ভেনাস সিস্টেমটা এইদিকে আছে, আর এইদিকে আমাদের কি আছে? আর্টারিয়াল সিস্টেমটা। ঠিক আছে, তো এই আর্টারিয়াল সিস্টেম এবং ভেনাস সিস্টেম। এখন এই যে আর্টারি এবং ভেনাস, এখান থেকে কি আসবে? এখান থেকে আর্টারিওল আসবে, ছোট ছোট আর্টারিওলগুলো আসবে। আচ্ছা, এখানে ভেইনের মধ্যে এরা কি আসবে? কিছু ছোট ছোট ভেনিউল আসবে। আচ্ছা, তো এরা এসে এখানে কি করবে? আমাদের ক্যাপিলারি ফর্মেশন করবে। ঠিক আছে, তাহলে এখানে এসে তারা ক্যাপিলারি ফর্মেশন করবে। এরা এসে এখানে কি করবে? ক্যাপিলারি ফর্মেশন করবে। এখন এই যে আর্টারি, এরা কি করবে? এখানে এসে ক্যাপিলারি ফর্মেশন করবে। এখানে ক্যাপিলারিগুলো হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ক্যাপিলারি বেড। এখন এই যে আর্টারি এবং ভেইন এসে এখানে কি করলো? ক্যাপিলারি ফর্মেশন করলো। দেখো, এখন আমার এই যে আমরা ভ্যানিউলগুলা দেখতেছি না, এই যে ভ্যানিউল, এই ভ্যানিউলগুলাতে দেখো, যে এইদিকে আমরা যদি একটু তাকাই, তাহলে এই ভ্যানিউলগুলাতে স্পেশাল কিছু রিসেপ্টর থাকে এনজিওটেনসিন 2 এর জন্য। ঠিক আছে, এই এনজিওটেনসিন 2 এর জন্য স্পেশাল কিছু রিসেপ্টর আছে। এখন যখন এনজিওটেনসিন 2 এখানে এসে বাইন্ড করবে, তাহলে দেখো এই যে এখানে এনজিওটেনসিন 2 আসলো, এটি এনজিওটেনসিন 2। এনজিওটেনসিন 2 যখন এখানে আসবে, তখন এই
ভেসেলগুলাকে, অর্থাৎ আমার যে ভেইনগুলো আছে ভেনিউল, এই ভেনিউলগুলাকে সে কনস্ট্রিক্ট করে ফেলবে। ভেনিউলগুলা কী করবে? কনস্ট্রিক্ট করবে। যখন এই যে ভেনিউলগুলা যখন কনস্ট্রিক্ট হয়ে যাবে, তখন আমার কি হবে? ভেনিউলগুলা কনস্ট্রিক্ট হয়ে গেলে আমার এই দিক থেকে ব্লাডগুলা নিচের দিক থেকে উপরের দিকে আসতে শুরু করবে না, কারণ ভেনগুলো এখন কি হয়ে গেছে? কনস্ট্রিক্ট হয়ে গেছে, মানে ছোট ছোট হয়ে গেছে। এখন ছোট বলতে একদম লুমেনটা একদম ছোট হয়ে গেছে। লুমেন ছোট হয়ে গেলে আমার ব্লাডগুলা কি হবে? এখান থেকে, অর্থাৎ উপরের দিকে হার্টের দিকে আসতে থাকবে। হার্টের দিকে আইসা আমার কোথায় আসবে? আমার হার্টে আসবে। হার্টে আসলে সে কোথায় আসবে? রাইট এট্রিয়ামে, রাইট ভেন্ট্রিকলে, রাইট এট্রিয়ামে, রাইট ভেন্ট্রিকল, তারপরে লাংসে যাবে। লাংসে আইসা কোথায় আসবে? আবার পরে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে আসবে। তাহলে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলে। তাহলে আমার যদি এই ভেইনগুলো কনস্ট্রিক্ট হয়, তাহলে ভেইন কনস্ট্রিক্ট হলে আমার ভেইন থেকে ব্লাডগুলো কোথায় আসতেছে? হার্টে আসতেছে। তাহলে হার্টে কি আমার ব্লাডের পরিমাণ কি? বাইরে যাইতেছে, ঠিক আছে? আর হার্টে ব্লাডের পরিমাণ বাড়লে হার্টের প্রিলোড বাইরে যায়। তাহলে প্রিলোড জিনিসটা কি? প্রিলোড জিনিস হলো একটা হার্ট যখন আমার সংকুচন করে, অর্থাৎ সিস্টোলে যায়, তখন যেই পরিমাণ ব্লাড নিয়ে আসে সংকুচনে যায়, এটাকে বলা হয় প্রিলোড। যেহেতু এখানে আমার বেশি পরিমাণে ব্লাড আসতেছে, ফলে সে কী করবে? বেশি পরিমাণ ব্লাড নিয়ে আসে কী করবে? সংকুচন করবে। ফলে আমার কী হবে? হার্টের প্রিলোড বেড়ে যাবে। আর যদি প্রিলোড বাড়ে, আমরা জানি হার্টে যত বেশি পরিমাণ ব্লাড হবে, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, ঠিক আছে? FS ল, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী আমরা কি জানি? যে হার্টে যত বেশি পরিমাণে ব্লাড আসবে, অর্থাৎ এখানে আমার যত বেশি পরিমাণে আমি ব্লাড দেবো, সে তত বেশি পরিমাণে কী করবে? স্ট্রেস করবে। অর্থাৎ আমি যত বেশি ব্লাড দেবো, সে তত বেশি কী হবে? স্ট্রেস করবে। হ্যাঁ, বা সিস্টোলটা তত তাড়াতাড়ি ঘটবে। তো এখন যেহেতু এখানে ব্লাড বেশি হয়েছে, ফলে সে কী করবে? বেশি পরিমাণে ব্লাডকে কী করবে? এখান দিয়ে বের করে দিবে। ফলে আমার স্ট্রোক ভলিউমটা বেড়ে যাবে। স্ট্রোক ভলিউম বেড়ে গেলে আমার কী হবে? কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। CO, কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাবে। আর যদি কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, তাহলে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার বাইরে যাবে। সিস্টোলিক ব্লাড প্রেশার, সিস্টোলিক বিপিটা কী হবে? বাইরে যাবে। তাহলে ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো আমার যে ভেনিউলগুলো আছে, এই ভেনিউলগুলোতে এখানে এনজিওটেনসিন 2 নামক এনজিওটেনসিন 2 যে ইটা আছে, এর জন্য আমার কি আছে? এখানে কিছু রিসেপ্টর আছে। এখন এনজিওটেনসিন 2 আসবে, আইসে আমার এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ফলে আমার ভেইনগুলো কনস্ট্রিক্ট করবে। আর ভেইন যদি কনস্ট্রিক্ট করে, তাহলে ভেইন কনস্ট্রিক্ট করার সাথে সাথে আমার ব্লাডগুলো কী হবে? আমার হার্টের দিকে ব্যাক করবে। আর হার্টে যদি ব্লাড ব্যাক করে, তাহলে আমার হার্টের মধ্যে ব্লাড এখন বাইরে যাচ্ছে, ফলে এখানে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী এখানে সংকুচনটা বেশি হবে, ফলে আমার স্ট্রোক ভলিউম বেড়ে যাবে। আর স্ট্রোক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, আর কার্ডিয়াক আউটপুট বাড়া মানেই কি? সিস্টোলিক ব্লাড প্রেশার বাইরে যাবে, ঠিক আছে? এই হলো একটা পদ্ধতি যেভাবে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তেছে। এখন দেখো, এই যে আমার যে ভেইনগুলো, আর্টারিগুলা, এই আর্টারির মধ্যেও, আর্টারিওল যেগুলো, এইগুলোর মধ্যেও কি আছে? এনজিওটেনসিন 2 এর জন্য কি আছে? কিছু রিসেপ্টর আছে। তাহলে এখানেও কি আছে? এনজিওটেনসিন 2 এর জন্য রিসেপ্টর আছে। এখন যখন এনজিওটেনসিন 2 এসে এখানে বাইট করবে, তখন এই আর্টারিগুলো কী হবে? এরাও কনস্ট্রিক্ট করবে। এরা যখন কনস্ট্রিক্ট করবে, তখন এই দিক থেকে বেশি ব্লাড আসতেছিল, কিন্তু বেশি ব্লাড আসলেও এখান দিয়ে বেশি ব্লাড ফ্লো করতে পারবে না, কারণ এটা তো কী হয়েছে? এখন চিকন হয়ে গেছে। ফলে এই দিক দিয়ে ব্লাড বেশি আসলেও কি এই দিক দিয়ে বেশি পরিমাণে ব্লাড যাইতে পারতেছে না। ফলে আমার কি হবে? ডায়াস্টোলিক প্রেশারটাও বেড়ে যাবে। সিস্টোলিক প্রেশার বাড়ার সাথে সাথে কী হবে? ডায়াস্টোলিক প্রেশারটাও, ডিপি বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও কী হয়ে যাবে? বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে এনজিওটেনসিন 2 এর কারণে। এখন দেখো, এই এনজিওটেনসিন 2 শুধু আর্টারি এবং ভেসেলের মধ্যেই কাজ করে না, এ আরও কয়েকটা জায়গায় কাজ করে। যদি আমরা দেখি, দেখো, এই এনজিওটেনসিন 2টা আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স, ধরো এটা হলো আমার অ্যাড্রেনাল কর্টেক্স, এটা আমি ধরলাম এটা হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্সের মধ্যে যায় এই এনজিওটেনসিন 2 এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে একটা স্পেশাল একটা হরমোন, যে হরমোনের নাম হলো অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন রিলিজ করায়। কি রিলিজ করতেছে? অ্যালডোস্টেরন। তাহলে অ্যালডোস্টেরন কোথা থেকে আসতেছে? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, ঠিক আছে? তো অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যখন অ্যালডোস্টেরন আসবে, তখন এই অ্যালডোস্টেরনটা কোথায় আসবে? ব্লাডে আসবে। ব্লাডের মাধ্যমে সে কোথায় যাবে? নেফ্রনে যাবে। আবার সেই নেফ্রন, ঠিক আছে? তাহলে আমরা নেফ্রনটা এখানে আঁকাই। তাহলে এই দেখো, অ্যালডোস্টেরনটা আমার আসলো, আসার পরে আচ্ছা, তাহলে এই যে আমার যে নেফ্রন, এই নেফ্রনের ভিতরে কিছু সেল আছে, যেই সেলকে আমরা বলি হলো প্রিন্সিপাল সেল। এটা কোথায় থাকে? আমাদের ডিস্টাল নেফ্রনের দিকে, অর্থাৎ এই যে এইদিকে এই সেলগুলো থাকে, প্রিন্সিপাল সেল। এখন এই প্রিন্সিপাল সেল আমি একটা সেল আঁকাই, এত বেশি না আঁকাই, একটা সেল বড় করে আঁকাই দেখাই। তাহলে দেখো, ওই যে আমার এখানে কি আছে? প্রিন্সিপাল সেল আছে। তাহলে ধরো এইটা সেই প্রিন্সিপাল সেল।
তো এই প্রিন্সিপাল সেলের উপর এসে আমার কাজ করবে হলো অ্যালডোস্টেরন, ঠিক আছে। এখন অ্যালডোস্টেরন আসবে, আসার পরে ধরো এই যে ব্লাডের মাধ্যমে সেই অ্যালডোস্টেরন এই দিক দিয়ে আসতেছিল, অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন ধরো এই যে এই দিক দিয়ে এদিকে অ্যালডোস্টেরন, সরি, এই যে অ্যালডোস্টেরন এই দিক দিয়ে আসতেছিল, আসে 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 সেই কোথায় আসলো, এই প্রিন্সিপাল সেলে আসলো। অ্যান্ড প্রিন্সিপাল সেলে আসা সে তিনটা কাজ করবে। এক নাম্বার, যখন সে প্রথমে আসবে, এই দেখো প্রিন্সিপাল সেলের ভিতরে আমার কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের জিন আছে, ঠিক আছে। তো প্রথমে সে আসে এখানে তিনটা জিন থাকবে, একটা দুইটা তিনটা। প্রথমেই এই যে অ্যালডোস্টেরন আইসা এক নাম্বার জিনকে অ্যাক্টিভেট করবে, এক নাম্বার জিনকে অ্যাক্টিভেট করবে, ফলে সে এই যে প্রিন্সিপাল সেল এর ভেজোল্যাটারাল দিকে, অর্থাৎ এই দিকে এই দিকে এইদিকে 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 সে কী করবে, একটা বিশেষ ধরনের প্রোটিন তৈরি করবে, যেই প্রোটিনকে আমরা বলতেছি সোডিয়াম পটাশিয়াম এটিপেস। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপেস, অর্থাৎ এটা হলো এক ধরনের বিশেষ ধরনের পাম্প, যেই পাম্পটা কী করে সোডিয়ামকে দেহের অর্থাৎ সেলের বাইরে বের করে দিবে, ফলে সোডিয়াম সেলের বাইরে বের হয়ে যাবে এবং পটাশিয়াম কোথায় ঢুকবে, সেলের ভিতরে ঢুকবে। তাহলে এক নাম্বার কাজ কী করলো পলকিসন সেল না, তো আমার অ্যালডোস্টেরন আসলো, অ্যালডোস্টেরন আইসা প্রিন্সিপাল সেলের উপর কাজ করলো। সে প্রথমে একটা জিনকে অ্যাক্টিভেট করলো, যেই জিনটা আমার বিশেষ এক ধরনের প্রোটিন তৈরি করলো, যেই প্রোটিনটার নাম হলো সোডিয়াম পটাশিয়াম এটিপেস। এবং সোডিয়াম পটাশিয়াম এটিপেস কী করে, সোডিয়াম পটাশিয়াম এটিপেস সরাসরি আমার সোডিয়ামকে সেলের বাইরে বের করে দেয় এবং পটাশিয়ামকে সেলের ভিতরে নিয়ে যায়। আচ্ছা, তাহলে এক নম্বর ঘটনা এটা। দুই নাম্বার, এখন এই ধরো আমি এটা এইখানে সেলটা আঁকাই, তাহলে এটা হলো আমার প্রিন্সিপাল সেল। এখন সে কী করবে, অ্যালডোস্টেরন আসার পরে সে দুই নাম্বার জিনকে অ্যাক্টিভেট করবে, এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার। যখন সে দুই নাম্বার জিনকে অ্যাক্টিভেট করবে, দুই নাম্বার জিন, তখন এখানে আমার ছিল হইলো নেফ্রন। তো নেফ্রনের এটা ধরি আমি নেফ্রন, তাহলে এই যে নেফ্রনের যে লুমিনাল সারফেস, এই লুমিনাল সারফেসে এসে সে দুই নাম্বার জিনকে যখন অ্যাক্টিভেট করবে, তখন এইখানে একটা স্পেশাল চ্যানেল ওপেন করবে, যেটাকে আমরা বলি হলো সোডিয়াম চ্যানেল। কি চ্যানেল ওপেন করবে, সোডিয়াম চ্যানেল। তাহলে সোডিয়াম চ্যানেলের কাজ কি, সোডিয়াম চ্যানেলের কাজ হলো এটা জাস্ট একটা চ্যানেল বা জাস্ট একটা, আমি বলতে পারি পাইপের মতো। অর্থাৎ এ কী করবে, যেই দিকে যদি সেলের ভিতরে সোডিয়াম বেশি থাকে তাহলে সে সেলের বাইরে বের করে দিবে, আর যদি আমার লুমিনের ভিতরে সোডিয়াম বেশি থাকে তাহলে সে কী করবে, সেলের ভিতরে ঢুকাই দিবে। তাহলে দেখো আমরা বলছিলাম যখন এখানে সোডিয়াম পটাশিয়াম এটিপেস চালু হয়েছে, তখন সে কী করছে, সোডিয়ামকে সেলের বাইরে বের করে দিছে। তাহলে সোডিয়ামকে যদি সেলের বাইরে বের করে দেয়, তাহলে আমার কি সেলের ভিতরে অবশ্যই সোডিয়াম কম, ফলে এই যে যখন দুই নাম্বার জিনটা অ্যাক্টিভেট হবে, তখন আমার সেলের বাইরে থেকে নেফ্রন থেকে সোডিয়ামগুলো সেলের ভিতরে ঢুকবে, নেফ্রন থেকে সোডিয়ামগুলা সেলের ভিতরে ঢুকবে। আর নেফ্রন থেকে যখন সোডিয়াম সেলের ভিতরে ঢুকে, আমরা মনে রাখবো সোডিয়াম যেই দিকে যায় পানিও সেই দিকে যায়, ফলে এই চ্যানেলগুলো দিয়ে সোডিয়াম ঢোকার সাথে 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 সেই কাকে নিয়ে ঢুকবে, পানিকে নিয়ে ঢুকবে, ফলে সেলের ভিতরে কি হচ্ছে, পানিগুলা বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার যে নেফ্রন দ্বারা যেই পানি বের হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ ইউরিনের মাধ্যমে, সেটা এখন আর বের হয়ে যাইতে পারতেছে না, সেটা সেল আমার দেহে কি আবার রিঅ্যাবজর্ব হয়ে যাইতেছে। এখন যদি আমার দেহের ভিতরে ওয়াটার বেশি রিঅ্যাবজর্ব হয়, তাহলে একই কথা, আমার ওয়াটার রিঅ্যাবজর্ব হচ্ছে, ফলে আমার কি হবে, প্রিলোড বাইরে যাবে হার্টের প্রিলোড বাইরে গেলে আমার কি স্ট্রোক ভলিউম বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, আর কার্ডিয়াক আউটপুট বাড়লে মানে কি আমার সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে, ঠিক আছে এটা। আর যখন সে তিন নাম্বার জিনকে অ্যাক্টিভেট করবে, তিন নাম্বার জিনকে অ্যাক্টিভেট করলে এইদিকে সে আরেকটা চ্যানেলকে ওপেন করে, যেই চ্যানেলকে আমরা বলি পটাশিয়াম চ্যানেল। এই পটাশিয়াম চ্যানেল ওপেন করার কারণে সে এই সেল থেকে পটাশিয়ামকে বের করে দেয়, ঠিক আছে। এই হলো আমার ঘটনা। তো এছাড়াও আমার তাহলে এখানে তাহলে আমার লাভ হচ্ছে কি, লাভ হচ্ছে হলো যখন আমার অ্যালডোস্টেরন আসলো প্রিন্সিপাল সেলে, সে আইসা প্রথমে সোডিয়াম পটাশিয়াম এটিপেসকে চালু করলো, ফলে সোডিয়াম থেকে সেল থেকে সোডিয়াম আমার বাইরে বের হয়ে গেল। সোডিয়াম যখন বাইরে বের হয়ে গেছে, সেলের ভিতরে সোডিয়ামের অভাব হয়েছে। দুই নাম্বারে সে এসে কী করবে, সোডিয়াম চ্যানেলকে ওপেন করবে, ফলে আমার লুমেন থেকে সোডিয়াম সেলের ভিতরে ঢুকবে, সাথে সাথে পানিও সেলের ভিতরে ঢুকবে, ফলে পানি আর আমার দেহ থেকে বের হয়ে যাইতে পারতেছে না, ফলে আমার ব্লাড প্রেশার বাইরে যাইতেছে। এই হলো ঘটনা। আচ্ছা, এরপরে আসো, এই যে আমরা বললাম এনজিওটেনসিন 2, এই এনজিওটেনসিন 2 আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাও কিছু কাজ করে। সে কী করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায় আমাদের হাইপোথ্যালামাস থেকে আমার এডিএইচ সিক্রেশনকে বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়, এডিএইচ সিক্রেশন বাড়ায় দেয়। আবার আমরা কি জানি, এডিএইচ এর কাজ কি, এডিএইচ এর কাজ হলো পানি রিঅ্যাবজর্ব করা, ফলে আমার পানি রিঅ্যাবজর্ব আরও বাইরে যায়, ফলে ওই আগের মতোই পানি যদি রিঅ্যাবজর্ব বেশি হয় তাহলে প্রিলোড বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, ফলে আমার কি হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাইরে যাবে। আচ্ছা, এছাড়াও এই যে এনজিওটেনসিন 2 এটা আরেকটা কাজ করে, সেটা কি করে, আমাদের থ্রাস্ট সেন্টারকে অ্যাক্টিভেট করে। অর্থাৎ আমাদের যদি এনজিওটেনসিন 2 যদি অ্যাক্টিভেট হয়ে যায়, তখন আমাদের অনেক বেশি পরিমাণে পানির তৃষ্ণা লাগে, ফলে আমরা বেশি পরিমাণে পানি খাই। ওই ঘটনায় কি, পানি বেশি খেলাম, প্রিলোড বাড়লো, স্ট্রোক ভলিউম বাড়লো, ফলে আমার কি সিস্টোলিক ব্লাড প্রেশার বাইরে গেল। মূলত এই কয়টা মেকানিজম
তো এর বাইরেও আরও 2-1টা আছে, কিন্তু এইগুলো হলো মেইন। এই মেকানিজমগুলোর মাধ্যমে আমার কি হয়, ব্লাড প্রেশার যদি কখনো কমে যায় তাহলে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন এই মেকানিজমের মাধ্যমে আমাদের কি করে, ব্লাড প্রেশারকে নর্মালে ফিরিয়ে আনে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদিও আসলে মোবাইলে এইরকমভাবে লেখা পড়ানো বোঝানো একটু টাফ, তারপরে যদি একটু খেয়াল করা যায় তাহলে আশা করা যায় যে এটা বুঝে আসবে। তারপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা হয়, বুঝতেছো না, তাহলে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।